দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড়, হাতে ও মাথায় পতাকা নিয়ে হাজারো দর্শনার্থী। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের ঢল। স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাজনৈতিক দলসহ সর্বস্তরের শ্রদ্ধা, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতার প্রথম ঘোষক জিয়াউর রহমান, দ্বিতীয়বার ঘোষণা হয় শেখ মুজিবের পক্ষে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন বড় অর্জন, বললেন মির্জা ফখরুল। স্মৃতিসৌধে বিরোধী দলের শ্রদ্ধা। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরের সঙ্গে আছে রিফাত শিশির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেড় যুগ পর আবারও স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন। এতে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হয় দেশের প্রতিরক্ষা বাহিনীর সমরাস্ত্র। ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল SM আসাদুল হক। প্রথমেই মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী। একইভাবে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধান। সশস্ত্র সালাম সহ কুচকাওয়াজের অনুমতির পর রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো। এবারের কুচকাওয়াজে অংশ নেয় সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্ট সহ বিভিন্ন কন্টিনজেন্ট। কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট দেখতে সকাল থেকে প্যারেড গ্রাউন্ডে জড়ো হন শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সের দর্শনার্থী। প্রদর্শিত হয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কুচকাওয়াজ। দীর্ঘ 18 বছর পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফিরল ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। সেনা, নৌ এবং বিমান বাহিনীর অংশগ্রহণে প্রদর্শিত হল সামরিক বাহিনীর সক্ষমতা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। মহান স্বাধীনতা দিবস আজ। দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান সংসদের ডেপুটি স্পিকার, বিভিন্ন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তারা। এ সময় গভীর শ্রদ্ধায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানানো শেষে দলীয় প্রধান হিসেবে জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ উপস্থিত সবাই। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন সংসদের ডেপুটি স্পিকার, তিন বাহিনীর প্রধান সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন গণতন্ত্রকামী মানুষের জন্য একটি বড় অর্জন। আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য খুলে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, অথচ স্বাধীনতার 56 বছরে এসেও হিসাব মেলাতে হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তির। সেই অপ্রাপ্তি থেকেই দানা বাঁধে 24-এর গণঅভ্যুত্থান, পতন হয় ফ্যাসিবাদের। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে এখন নির্বাচিত নতুন সরকার, আর এই সরকারের কাছে মানুষের চাওয়া অনেক বেশি। সবার প্রত্যাশা এই সরকার সবাইকে সাথে নিয়ে স্বাধীনতার চেতনা ধারণ করে গড়ে তুলবে সুখী সমৃদ্ধ নতুন এক বাংলাদেশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। ইতিহাসে প্রথমবার বিরোধী দল হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে জামায়াতে ইসলামী। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন। চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় নতুন প্রজন্মকে আবার আন্দোলনে নামতে হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। লাখো শহীদের রক্ত আর মা বোনের আত্মত্যাগের বিনিময়ে এসেছে স্বাধীনতা। ১৯৭১-এর এই দিনে শুরু হওয়া প্রতিরোধী ৯ মাসের সংগ্রামে এনে দেয় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা। বিরোধী দল হিসেবে এবারই প্রথম স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জামায়াতে ইসলামী। পরে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের আমির। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়েছে। ৭১ ও ২৪-এর চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন নাহিদ ইসলাম। ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। স্বাধীনতার ৫৫ বছর পর বিরোধী দল হিসেবে ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানালো জামায়াত জোট। আজকের এই দিনে ৭১-এর স্বপ্ন বাস্তবায়নকে প্রধান অঙ্গীকার হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। আর সর্বসাধারণের প্রত্যাশা, ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষা মিলেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, দুর্নীতি মাদক মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে থাকবে মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা। নতুন সরকারের কাছে তাদের দাবি, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারগুলোর সুরক্ষা। জানাতে, তাদের শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। স্বাধীনতা দিবস, শহীদদের প্রতি সম্মান জানাতে এবং যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ। তারা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেন যেখানে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে, থাকবে মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা। আমরা নারীরা চাই স্বাধীনতা। পথে ঘাটে রাতে দিনে চলাফেরায় আমাদের যেন কোনো প্রকার কোনো সমস্যা যেন আমরা কোথাও ফিল না করি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চাই, ধনী গরিব কোনো বিভেদ থাকবে না, সবাই আমরা একসাথে এই সুন্দর সুফলা বাংলাদেশকে গড়ে তুলব। আগামীর বাংলাদেশ যেন সুন্দর, সাবলীল, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত এবং সমাজে অনাচার মুক্ত যেন একটা বাংলাদেশ গড়তে পারি। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে অর্থবহ করে এমন একটি দেশের স্বপ্ন দেখেন সাধারণ মানুষ। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬তম বছরে বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনই শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম, যার ফলে অর্জিত হয়েছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ। ত্যাগের ইতিহাসে গড়া এই দেশকে সামনে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ মানুষ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।
মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। আরও জানতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন। সাভার স্মৃতিসৌধে এই মুহূর্তের অবস্থা কি, আর তরুণ প্রজন্মের উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, সকাল গড়িয়ে কিন্তু এখন দুপুর এসেছে। তো সাভার জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এখনও মানুষ ব্যাপকভাবে ভিড় করছেন। বিশেষ করে এই পরন্ত দুপুরে কিন্তু অনেকেই পরিবার নিয়ে এসেছেন এবং একটি পার্কের মতো কিন্তু এখানে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই খুব আনন্দমুখর পরিবেশে কিন্তু শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকালে যেমনটি ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন শ্রদ্ধা নিবেদন করলেন, তারপরে কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য। তো এরপর থেকে আমরা দেখেছি যে সর্বসাধারণ তারা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন ব্যানারে তারা কিন্তু এখানে এসে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। এবং এরপর আমরা যেমনটি দেখলাম যে এখন কিন্তু ব্যক্তি পর্যায়ে অনেকে আলাদা আলাদা করে আসছেন, পারিবারিকভাবে অনেকে এসেছেন এবং অনেকটা আনন্দমুখর পরিবেশ। এবং আজকে কিন্তু এখানে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু একটি মানে উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সবাই কিন্তু আনন্দের সঙ্গে কিন্তু এই শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং আমরা কিন্তু অনেকের সঙ্গে কথা বলেছি, সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা চান যে এই স্বাধীনতা দিবসটির জন্য সত্যিকারের আগামীতে দিনগুলোতে যেন সত্যিকারের স্বাধীনতা মানুষ অনুভব করতে পারে, মানুষ যেন সত্যিকারের স্বাধীনতা পায়, মানুষ যেন সবার অধিকার পায়। বর্তমানে যে অনেকে আমরা দেখেছি যে সম্প্রতি বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, মানুষ এই বিষয়গুলোকে কিন্তু মানুষ সামনে তুলে এনেছেন। তারা বলছেন যে স্বাধীনতার মানে যেন রাস্তাঘাটের মৃত্যু মানুষের না হয়। সবগুলো পরিস্থিতি মিলেই মানুষ বলছেন যে সবার অধিকার যেন সমানভাবে পালিত হয়। সকল ধর্ম, মত, দল নির্বিশেষে সবাই যেন স্বাধীন বাংলাদেশে সত্যিকার অর্থে স্বাধীন থাকতে পারে, তারা এমনটি বলছেন। এবং তরুণ প্রজন্ম যারা, আপনি যেমনটি বললেন যে তরুণ প্রজন্মের অনেকেই কিন্তু এখানে এসেছেন, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যেমনটি বলছেন, তারা বলছেন যে একাত্তরের যে স্বপ্ন নিয়ে একাত্তরের যুদ্ধ সংগঠিত হয়েছে সেই স্বপ্ন যেন অক্ষুণ্ণ থাকে। এবং তারা বলছেন যে সবশেষ যে 2024 জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, তারা বলছেন যে 71 থেকে 24 সকল রক্ত যেন তার মূল্য পায়, কোনোটি যেন বৃথা না যায়। এবং তারা তেমনটি কিন্তু চেয়েছেন। তারা বলছেন যে এই কোনো কিছুই যেন কোনো একক দল বা গোষ্ঠীর হাতে কুক্ষিগত না হয়। তারা এ নিয়ে তারা বার্তা দিয়েছেন। তারা বলছেন আগামীর বাংলাদেশ হবে সবার, প্রতিটি শক্তি, প্রতিটি চেতনা হবে সবার, সবাই স্বাধীনভাবে সবার সব কিছুকে উপভোগ করবে। তারা এমনটি বলছেন। তো আমার কাছে এই ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ তথ্য। সাভার স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন। রাজারবাগে হামলার পরই প্রথমে চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। পরে শেখ মুজিবুর রহমানের পক্ষে তা আবারও ঘোষণা করা হয়। এটি স্বাধীনতার সঠিক ইতিহাস বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজারবাগ পুলিশ লাইনে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। ভোরের আলো, স্মৃতিস্তম্ভে ফুল হাতে পুলিশ সদস্যদের আগমন, লাল সবুজে সজ্জিত প্রাঙ্গণ। মহান স্বাধীনতা দিবসে প্রথম প্রতিরোধ গড়ে তোলা শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচির। 1971 সালের 25শে মার্চ সেই কালো রাতে এখান থেকেই শুরু হয়েছিল প্রতিরোধ, যা স্বাধীনতার ইতিহাসে এক অনন্য অধ্যায়। সকাল 7টায় রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক। বিয়োগলের করুণ সুরে দেশের বীর সন্তানদের স্মরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাজারবাগ পুলিশ লাইন্সে হামলা হওয়ার পরই মেজর জিয়াউর রহমান প্রথমে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেন। বাঙালি অফিসারদের মধ্যে যারা তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন, তাদেরকে নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন উই রিভোল্ট, এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন। পরবর্তীতে 27শে মার্চ আনুষ্ঠানিকভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসাবে
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সারা বিশ্বের সমর্থন কামনা করেন এবং তারপরে তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার সংশোধিতভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এটাই প্রকৃত ইতিহাস। রাজারবাগ পুলিশ লাইন্সকে দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এটি পুলিশের পেশাগত দায়িত্ববোধ, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক। গণহত্যা শুরু হয়েছে পাকিস্তানের হানাদার বাহিনী। শিকদার মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবসে বাবা মায়ের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সমাধিতে শ্রদ্ধা জানাতে নামে নেতাকর্মীদের ঢল। বিএনপির নেতৃত্বে আগামীতে একটি সুন্দর মানবিক দেশ গড়ে উঠবে এমন প্রত্যাশার কথা জানান তারা। সকাল ৭টার কিছু আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আসেন তাদের জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সরকারের সব মন্ত্রীদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান। এ সময় এই দুই নেতার রুহের মাগফিরাত কামনায় হয় দোয়া মোনাজাত। এ সময় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করবে বিএনপি। আমরা জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এই বিশ্বাস আমাদের সকলের আছে। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া উদ্যান উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন পর্যায়ের নেতারা। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সবসময় জনগণের পাশে ছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, বেগম খালেদা যে গণতন্ত্র মুক্ত করেন, তারেক রহমান এদেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন। স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আগতরা। আমাদের দলের না, শুধু বিএনপি না, সারা বাংলাদেশ থেকে আজকে মানুষ এসেছে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। কারণ স্বাধীনতা দিবসের তাৎপর্য আমাদের কাছে অনেক বড়। 1 লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, এখানে 2.5 লক্ষ করছে। এখানে এই আসম ফিরোজ, উনিও একজন বেঈমান, আর আকম মুজাম্মেল হক উনি ঘুষ খায়া, শাহজাহান খান হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে, তাদেরকে বিচার করা হোক। আগামীর ভবিষ্যতে যেন আমাদের দেশ থেকে টাকা পাচার না হয়, এবং যারা রাজনীতিবিদ, অসৎ রাজনীতিবিদ, এদেরকে যেন তারেক রহমান আশ্রয় না দেন। এই দেশটা একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, এবং যেখানে থাকবে ইনসাফ থাকবে, সততা থাকবে, ন্যায়ের পতাকা বহন করব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া উদ্যানে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সকালে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এছাড়া দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজন রয়েছে দিবসটি উপলক্ষে। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। চট্টগ্রামের উত্তর কাট্টলী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নগরবাসী। সকালে সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় জাতির বীর সন্তানদের প্রতি। এটাই হোক আজকের এই স্বাধীনতা দিনের প্রত্যয়, যে আমরা বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, বাংলাদেশের 18 কোটি মানুষ স্বনির্ভর হয়ে উঠবে। খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধারা। এরপর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। রাজশাহীতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি। আমাদের দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা সুচারুরূপে বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে দিনের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে মুক্তির ফুলবাড়িতে ফুল দিতে এসেছি, গততেও দিয়েছি, কিন্তু আমাদের মনে কোনো আনন্দ ছিল না। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশের নতুন প্রজন্ম বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে।
বরিশালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বেলস পার্ক মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। ময়মনসিংহে পাটগুদাম জাতীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। রংপুরের কালেক্টরেট সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বেশিরভাগ পাম্পগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা সেগুলোতেও লম্বা লাইন। সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও অনেকেই তেল না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন। জাতীয় ছুটি হওয়ায় আজ রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ ছিল, ফলে বেশিরভাগ পাম্পও ছিল বন্ধ। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে ৮ থেকে ১২টা পর্যন্ত তেল সরবরাহ বন্ধ থাকলেও ছিল দীর্ঘ লাইন। জ্বালানি তেলের সংকট নিয়ে আরো জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ডিপো থেকে তেল পাচ্ছে না, এই অভিযোগ বা অজুহাত আমরা শুনছি অনেকদিন ধরেই। তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আসলে কি তথ্য পেয়েছেন আপনি? কি তথ্য আছে আপনার কাছে? জি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে। যেমনটি আমি আগের সংবাদেও বলছিলাম, এখনও কিন্তু অনেক দীর্ঘ লাইনে কিন্তু সকলকে তেল নিতে হচ্ছে এবং আশেপাশে যেই তেলের পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু আজ যেহেতু ছুটি, অর্থাৎ জাতীয় ছুটি, ফলে কিন্তু বন্ধ রয়েছে। তবে এই যে বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছে, এখানে কিন্তু যে লাইন তা কিন্তু বেশ দীর্ঘ এবং অনেক সকাল থেকে ৮টা থেকে 9টা পর্যন্ত এখানে কিন্তু তেল সরবরাহ বন্ধ ছিল। ফলে দেখা গিয়েছে যে অনেকেই রয়েছেন গ্রাহকরা কিন্তু সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে এখানে তারা তেল নিচ্ছেন তাদের যানবাহনের জন্য। আসলে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের জেরে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্ববাজারে, ফলে কিন্তু আমাদের দেশেও দেখা গিয়েছে যে জ্বালানি তেলের সংকটটা কিন্তু এখনও অবধি কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আরেকটা বিষয়টি জানিয়ে রাখি, আজ কিন্তু যেহেতু আজকে সরকারি ছুটি এবং জাতীয় ছুটি, ফলে দেখা গিয়েছে কিন্তু যে তেলের ডিপো থেকে কিন্তু পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ ছিল, ফলে কিন্তু বেশিরভাগ পাম্পই আজকে বন্ধ। তবে এই পাম্পটি, অর্থাৎ বিজয় সরণির এই পাম্পটি কিন্তু খোলা রয়েছে, ফলে এই পাম্পে কিন্তু অনেক মানুষই রয়েছেন এবং তারা হচ্ছে সকাল থেকেই, যেমন আমি বলছিলাম, যে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তারা তেল সরবরাহ করছেন। একই সাথে আরেকটি বিষয়টি বলে রাখতে চাই যে, যেমন আপনি বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, তবে যারা গ্রাহক রয়েছেন তাদেরকেও নির্দেশনা দেওয়া হচ্ছে তারা যাতে যতটুকু প্রয়োজন ততটুকু তেলই তারা কেনেন, মজুত রাখেন। কারণ যখন তারা বেশি মজুত করছেন তখনই কিন্তু এই সংকটটি তৈরি হচ্ছে এবং তেলের যে পাম্পগুলো রয়েছে সেখানে অকটেন বা ডিজেলের যে সরবরাহ তা সংকটে পড়ছে। তো এই ছিল আমার কাছে রাজধানী বিজয় সরণি থেকে সর্বশেষ খবরাখবর। সহকর্মী মাহিমা হোসেন জানাচ্ছিলেন তেল সংকট নিয়ে রাজধানীর তেজগাঁ থেকে। রাজশাহীতে বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। স্বল্প পরিসরের সরকারের বেঁধে দেয়া নিয়মেই তেল দেওয়া হচ্ছে। পেট্রোল পাম্পগুলোতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাজশাহীতে সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকেই আগেভাগেই পেট্রোল ও অকটেন মজুত করতে পাম্পগুলোতে ভিড় করছেন। চাহিদা বাড়লেও দাম এখনও স্বাভাবিক রয়েছে। নগরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। বেশিরভাগ পাম্পেই সর্বোচ্চ ৩০০ টাকার পেট্রোল ও অকটেন দেওয়া হয়েছে। গ্রাহকদের অভিযোগ, পাম্প মালিকরা ইচ্ছে করেই কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এদিকে নোয়াখালীতে তেল না থাকায় অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। জেলা শহর মাইজদি, সোনাপুরের বিভিন্ন পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। মোটরসাইকেল চালকদের অভিযোগ, পাম্পে তেল না মিললেও গ্রামে চড়া মূল্যে খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে। কালোবাজারি রোধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
ডিমান্ড একটু বেশি থাকলেও সেই অনুপাতে একটু কম পাচ্ছি। এই 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় থেকে মোটামুটি 500 টাকার মতো তেল পাওয়া যাচ্ছে। 3000 অকটেন 3000 পেট্রোল পেয়েছিলাম। আজ সকাল 7:30টার থেকে আমরা শুরু করেছি। এখন যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমরা পাম্পটা চালাবো। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে তাকে আটক করে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি। এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালত এই আদেশ দেন। ওই সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের কথা জানায়। শেখ মামুন খালেদ 2007 থেকে 8 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফআই এ মহাপরিচালক ছিলেন তিনি। দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চালানো হয়েছে পদ্মা নদীতে। উদ্ধার করা হয়েছে সকালে আরও 3 জনের মরদেহ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 26-এ। আর কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার কাজ সাময়িক বন্ধ, তবে সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে কেউ যদি নিখোঁজের তথ্য দেন তবে আবার শুরু হবে উদ্ধার কাজ। নিহত 26 জনের মধ্যে নারী 13 জন, পুরুষ 8 জন এবং 5 শিশু রয়েছে। সকাল থেকে উদ্ধার কাজে অংশ নেয় নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হওয়া মরদেহগুলো রাজবাড়ী সদর হাসপাতাল থেকে হস্তান্তর করা হচ্ছে। এদিকে আজও স্বজন হারানোদের আর্তনাদে ভারী পদ্মা পাড়ের পরিবেশ। বুধবার দৌলতদিয়া ঘাটের 3 নম্বর পল্টুনে অপেক্ষমান সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। পরে 7 ঘন্টার চেষ্টায় বাসটি উদ্ধার করা হয়। গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ আরে বাবা রে, তোরা আইসিস আমার ভালোবাসিস বলে চলে বাবা করে সাথে ঘুরছিস আমার ভাই। এখন পর্যন্ত একজনের নিখোঁজের আমরা খবর পেয়েছি, আমরা ওইটা খুঁজতেছি। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরির পন্টুন থেকে নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় নিহত সাভার সিআরপির অকুপারেশনাল থেরাপিস্ট আয়েশা আক্তার সোমা ও তার 8 মাসের শিশু সন্তান আরশানের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে জানাজা শেষে আশুলিয়ার গোকুলনগর কেন্দ্রীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা জানান, ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি ঝিনাইদহে যান স্বামী ও 2 সন্তান নিয়ে। ছুটি শেষে আশুলিয়া ফেরার পথে বাস দুর্ঘটনায় মারা যান আয়েশা আক্তার সোমা ও তার 8 মাসের শিশু সন্তান আরশান। দুর্ঘটনার সময় নিহতের স্বামী নুরুজ্জামান ও বড় মেয়ে নওরিন নিচে নেমে যাওয়ায় ভাগ্যক্রমে তারা বেঁচে যান। ব্রেক ফেল হয়ে স্লোপ ছিল, তো স্লোপের কারণে মানে বাসটা একটু সামনের দিকে হেলে গেল। হেলে যাওয়ার পরে যাইতে থাকলো, যাইতে যাইতে মানে ড্রাইভার আর কন্ট্রোলই করতে পারলো না। তারপরে বাসটা পানিতে পড়ে গেল উল্টে। অনেক ভালো একটি মেয়ে ছিল এবং আমরা খুব গ্রামবাসী খুব মর্মাহত, এবং আমাদের গ্রামে এরকম একটা ঘটনা ঈদের আনন্দকে আসলে পুরোপুরিভাবে ম্লান করে দিচ্ছে আর এই ঘটনাটা। পদ্মা নদীর দৌলতদিয়া ঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় উদ্ধার তৎপরতার সবশেষ খবর জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, সবশেষ তথ্য জানাবেন। পাশাপাশি কোনো লাশ, কোনো মরদেহ কি পাওয়া যায়নি বা কোনো স্বজনরা এখনো তাদের মরদেহ পাননি, স্বজনকে পাননি, এমন কোনো বিষয় আছে কিনা? দেখুন, আমরা ঠিক এখন থেকে 5 মিনিট আগে জেলা প্রশাসক যিনি আছেন রাজবাড়ীর, তার সঙ্গে কথা বলেছি এবং কিছুক্ষণ আগে আমরা দৌলতদিয়া যে ঘাট, সেই ঘাট থেকে এসেছি। অর্থাৎ পল্টুনে সকাল থেকে নিহতের স্বজনরা ছিলেন
এবং পরবর্তীতে আপনি জানেন যে আজকে সকাল থেকে আরও 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই 3 জনের স্বজনরা পরবর্তীতে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে তাদের স্বজনদের মরদেহ নিয়ে দাফনের জন্য চলে গেছেন। এখন দৌলতদিয়া ঘাটে কোনো নিহতের স্বজনকে আমরা আপাতত দেখছি না, তবে উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। উদ্ধার কাজের সমাপ্তি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার কারণ হিসেবে জেলা প্রশাসক যেটি বলছিলেন যে যদি নিহতের কোনো স্বজন এসে দাবি করেন যে তার স্বজনকে তিনি খুঁজে পাচ্ছেন না, পরবর্তীতে আবার ডুবুরি নিয়ে আসা এবং এখন কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মীরা কাজ করছেন তাদেরকে আবার নিয়ে আসা সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা এখনও উদ্ধার কাজটি চালিয়ে যাচ্ছেন এবং সেখানে তাদের উদ্ধারকর্মীরা অবস্থান করছেন। তো যতক্ষণ পর্যন্ত এরকম আরও তারা কিছুক্ষণ সময় দেখবেন এবং আজকে পুরো দিনটি তারা দেখতে চান যে কোনো স্বজনরা অভিযোগ করেন কিনা। যদি না করেন পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়ে এই উদ্ধার কাজের যে সমাপ্তি ঘোষণা সেটি করবেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 26 জনে এবং এই 26 জনের মধ্যে কন্যা, শিশু এবং নারী সহ 14 জন এবং ছেলে শিশু সহ পুরুষ 12 জন। এই মোট 26 জনের মরদেহর মধ্যে 25 জনের মরদেহ এর মধ্যে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে অনেকের দাফনও সম্পন্ন হয়েছে। একজনের মরদেহ এখনও রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। তার কারণ হচ্ছে তার বাড়ি দিনাজপুরে, তার স্বজনরা সকালবেলায় দিনাজপুর থেকে রওনা দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার মধ্যে এই নিহতের স্বজনরা রাজবাড়ী সদর হাসপাতালে পৌঁছলে তার মরদেহটিও হস্তান্তর করা হবে। এই মুহূর্তে যে একজন নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে আছে তার মরদেহটি হিমঘরে রাখা হয়েছে। এই যে দুর্ঘটনার পরে আপনি জানেন যে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে সেটি 5 সদস্যের একটি তদন্ত কমিটি এবং এই তদন্ত কমিটিতে অতিরিক্ত একজন জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, BIWT এর কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ করছেন এবং 3 কর্মদিবসের মধ্যে মূলত তদন্ত প্রতিবেদন জমা দিবে। তবে এরই মধ্যে আমরা একজন প্রত্যক্ষদর্শী যিনি বাসে অবস্থান করছিলেন ঠিক দুর্ঘটনাটি যখন ঘটে, তিনি তখন অভিযোগ করছেন এবং তিনি বলেছেন যে বাসের যিনি প্রকৃত চালক তিনি পুরো পথটি চালিয়ে ফেরিঘাট পর্যন্ত আসলেও যখন একটি ফেরি আনলোড হচ্ছিল তখন এই বাসটি চালু করেছিলেন এই বাসের হেল্পার এবং তিনি মূলত এটি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরবর্তীতে এই বাসটি নদীতে পড়ে যায়। এই বিষয়গুলো আসলে আরো যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা প্রকৃত কারণ খতিয়ে দেখছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত কমিটির প্রতিবেদন আসলে মূলত দুর্ঘটনার যে আরো প্রকৃত কারণ সেটি জানা যাবে। যে তদন্তের মাধ্যমে নিশ্চয়ই আসল সত্যটি বেরিয়ে আসবে। সহকর্মী আদিলুর রহমান জানাচ্ছিলেন রাজবাড়ী থেকে। 1 ঘন্টার চেষ্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকামুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কেউ হতাহত না হলেও পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে রেলওয়ে। বৃহস্পতিবার ভোর 6:15টার দিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস। সীতাকুণ্ড বিএমএ গেট এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। কিছু সময় পর তা ছড়িয়ে পড়ে পাশের শীতাতপ নিয়ন্ত্রিত একটি যাত্রীবাহী বগিতে। ট্রেন চলতেছে 6:30টায় চট্টগ্রাম থেকে ছাড়ার পরে হঠাৎ একটু পরেই 10-15-20 মিনিট পরে বলতেছে যে আগুন লাগছে। আমি তো এই বগিতে মধ্যখানে এদিক থেকে আগুন লাগছে বলছে। রেলের ড্রাইভারের সাথে একটা লোক ছিল, 1900 আমরা গাড়ি দুইটা আলাদা করে দিছি। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগা বগি থেকে ট্রেনের বাকি অংশ আলাদা করা হয়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা দ্রুত সহিত ঘটনাস্থলে আসিয়া দেখতে পাই আমার 2টা বগিতে আগুন ছড়িয়ে গেছে। তো আমরা দ্রুত সহিত কাজ করে আগুনটা নির্বাপন করে দিই। এখানে কোনো হতাহত কেউ হয় নাই, এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্তে কমিটি করার কথা জানান তারা। ভিতরে দাহ্য পদার্থ থাকে আর আপনারা পাওয়ার কার্ডটা তো এর মধ্যে তো আমাদের তেল আছে আপনারা জানেন। তো
তো আমরা যখনই জানছি তখনই আমরা ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছি এবং আমরাও চিটাগাং থেকে সব কর্মকর্তারা চলে আসছি। আমরা একেবারে ন্যূনতম সময়ের মধ্যে সব কাজ করেছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন 2টি বগি সংযোজন করে যাত্রীদের গন্তব্যে নেওয়ার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা এর আগে জানিয়েছিলাম রাজধানীতে যে তেলের সংকট এবং সেখানে দীর্ঘ সারি, লাইন এবং ডিপো থেকে তেল পাচ্ছে না, এবং রাজশাহীতেও আমরা কিন্তু জানিয়েছিলাম যে সেখানেও একই অবস্থা রয়েছে। তারপর আমরা আবারও জানবো সেখানকার আরও তথ্য। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতেও তো একই অবস্থা, যে দীর্ঘ সারি মাধ্যমেই তারা তেল সংগ্রহ করছেন, ডিপোতেও তেলের সমস্যা। এখন কি আসলে কতটা শহর জুড়ে আসলে কি তেল কি সরবরাহ করছে কিনা পাম্পগুলো? দেখুন, রাজশাহী জেলাতে 50টি পেট্রোল পাম্প রয়েছে এবং সেই সাথে 10টি ডিলার রয়েছে। প্রত্যেকটির চিত্র একই। আমরা দেখেছি সকাল থেকে অধিকাংশ পেট্রোল পাম্পে দীর্ঘ সারি ছিল, সর্বোচ্চ দুপুর 12টা 1টা নাগাদ সারি ছিল। এরপরে তেল শেষ হয়ে গেছে, সম্ভবতই তারা অনেকে পেয়েছেন, অধিকাংশই পায়নি, না পেয়ে তারা ফিরে গেছেন, বাধ্য হয়ে ফিরে গেছেন। কোথাও 200 টাকা, কোথাও 300 টাকা, আবার কেউ হয়তো অন্য পরিচয় দিয়ে, ভিআইপি পরিচয় দিয়ে 500 টাকা তেল নিচ্ছেন। এইভাবে যতটুকু আছে তারা নিচ্ছেন, কিন্তু অধিকাংশই কিন্তু পাচ্ছেন না, প্রকৃতপক্ষে তেল পাচ্ছেন না। সেই সাথে আরেকটি বিষয় দাঁড়িয়েছে যে যখন এই লোকালি পেট্রোল পাম্পগুলোতে তেল মিলছে না, তখন বাইরে খোলা বাজারে তেলগুলো পাওয়া যাচ্ছে, খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে এবং সেখানে চড়া দামেই পাওয়া যাচ্ছে। সে ঠিক আমরা দেখেছিলাম যে পেট্রোল, অকটেন এগুলো 180 বা কোথাও 200 টাকা লিটার তেল মিলছে এবং সেগুলো তারা বিক্রি করছে। এখানে অনেক বাইকাররা আসছেন, তারা তেল এখানে নিচ্ছেন, বিভিন্ন পেট্রোল পাম্প থেকে ঘুরে ঘুরে তেল নিচ্ছেন, নিয়ে তারা আনলোড করছেন, তারা অন্যত্র বোতলজাত করছেন। এই ধরনের কিন্তু অভিযোগ একাধিক পাওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো এখানে যারা পেট্রোল পাম্পের যারা এখানে যে মালিকরা রয়েছেন, তারা কিন্তু একটি কথা বলছিলেন যে এর আগে স্বাভাবিক যে চাহিদা তার তুলনায় কয়েক গুণ চাহিদা বেড়ে গেছে, যখন শোনা গেছে যে কৃত্রিম সংকট দেখা দিতে পারে বা এই যে একটি আশঙ্কার কথা বলা হচ্ছে, এখান থেকেই কিন্তু মানুষের মধ্যে যার প্রয়োজন নেই সেও কিন্তু তেল নিতে আসছে, যার ফলে এখানে অতিরিক্ত চাহিদা বেড়ে গেছে। সেই সাথে ডিপোগুলো থেকেও তেল দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। যেখানে তারা প্রতি লরিতে 13,500 লিটার তেল পেত, সেখানে তারা সর্বোচ্চ 7,000 লিটার তেল পাচ্ছে, যার ফলে একদিক থেকে সাপ্লাই নেই, আরেক দিক থেকে চাহিদা অতিরিক্ত বেড়ে গেছে এবং সেই সাথে খোলা বাজারের দামগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। এই সুযোগগুলো নিয়েই এখানে কিন্তু একটি অজবরল অবস্থা রয়েছে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি জোরদার করার প্রসঙ্গ কিন্তু আসছে এবং বলা হচ্ছে যে প্রশাসন যদি এ বিষয়ে কঠোর হস্তক্ষেপ না করে থাকে, তাহলে এই যে অবস্থা এখান থেকে সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। তো এই ছিল রাজশাহী তেল পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। রাজশাহী থেকে তেল সংকট নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। প্রবৃদ্ধি থাকা সত্ত্বেও চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাসে রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় 28% পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে ঘাটতি দাঁড়িয়েছে 71,472 কোটি টাকা। এনবিআর এর তথ্য অনুযায়ী রাজস্ব আদায় 12% বেড়ে 2,54,000 কোটি টাকায় পৌঁছালেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 25 জানুয়ারি পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ 48,800 কোটি টাকা ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র 10,558 কোটি টাকা, অর্থাৎ প্রায় 5 গুণ ঋণ বেড়েছে। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সতর্ক করে বলেছে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে আরও বাস্তবসম্মত পরিকল্পনা ও দেশীয় সম্পদ বৃদ্ধির দিকে নজর দিতে হবে। তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে $130 কোটি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের ডিসেম্বরের শেষে দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $113.52 বিলিয়ন। মূলত বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হার বেশি। এর আগে গত বছরের সেপ্টেম্বর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল প্রায় $112.22 বিলিয়ন, অর্থাৎ 3 মাসের ব্যবধানে বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় $1.30 বিলিয়ন বা $130 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি ছিল $113.58 বিলিয়ন। গত বছরের সেপ্টেম্বরে বিদেশি ঋণের পরিমাণ কমে যাওয়ার পর ডিসেম্বরে এসে তা ফের বেড়েছে। ব্যাংক কর্মকর্তাদের মতে সরকারি ও বেসরকারি দুই খাতেই বৈদেশিক ঋণ গ্রহণ বেড়েছে। এর কারণে ঋণের পরিমাণও বেড়েছে। এদিকে সরকারি খাতে ঋণ বেড়েছে 1% কিছু কম।
এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স ও ইউটিউবে।